আমার ধারণা যে বিএনপি একটা ডিমেনশিয়ার মধ্যে আছে, মানে একটা স্মৃতি ভ্রষ্ট হয়েছে বিএনপির, যেইটা তারা একমত হয়েছে কমিশনে, এইটা এখন অস্বীকার করছে। আমরা কোথায় আছি বোঝার চেষ্টা করেন একটু। কমিশনে পুরো জাতিকে সাক্ষী রেখে, আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে সাক্ষী রেখে তারা বললেন, আমরা সবাই একমত হলাম এবং সেভাবেই আলোচনাটা প্যাক আপ হলো যে একটা জুলাই সনদ আদেশ দেওয়া হবে এবং তারপরে গণভোট হবে। গণভোটে সবাই আমরা একমত হয়েছি, টাইমিং নিয়ে ভিন্ন মত থাকতে পারে কিন্তু গণভোট হয়েছে এবং সেই গণভোট পরবর্তীতে ডুয়েল রোল বা দ্বৈত ক্ষমতা থাকবে, যার মধ্যে দিয়ে তারা জুলাই সনদকে বাস্তবায়ন করবে। এই রোডম্যাপে সবাই একমত হওয়ার পরে বাইরে এসে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে দায়িত্বশীল পর্যায় থেকে কি কি বলা হচ্ছে। তারা বলার চেষ্টা করছেন যে জুলাই ভুলে যান, আমাদের 31 দফায় শেষ কথা। কিসের জুলাই সনদ, কিসের মানে রাষ্ট্র সংস্কার কিংবা কিসের কমিশন, ওই কমিশন আর এখন প্রাসঙ্গিক না। এই কথাগুলো খুবই দায়িত্বশীল পর্যায়ে। এবং আমরা আরো অবাক হয়ে দেখেছি যে বিএনপি মহাসচিব বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকের এক সমাবেশে শেষ পর্যন্ত তিনি এইটা বলেছেন যে জনগণ গণভোট বোঝে না। আশ্চর্য কথা। আমার ধারণা যে বিএনপি একটা ডিমেনশিয়ার মধ্যে আছে, মানে একটা স্মৃতি ভ্রষ্ট হয়েছে বিএনপির। তারা নিজেদের ইতিহাস ভুলে গেছে। এই দল গঠন করার প্রক্রিয়ায় গণভোট অতপ্রতভাবে জড়িত। আপনারা আপনাদের নিজেদের ইতিহাস পড়ে দেখেন 70 দশকের। তা আপনারা গণভোটের মধ্য দিয়ে জিয়াউর রহমান সাহেবের ওই শাসন আমলের বৈধতা অর্জন করেছিলেন, 19 দফার বৈধতা অর্জন করেছিলেন, সামরিক ফরমানের মধ্য দিয়ে যে সংবিধান সংশোধন করা হয়েছিল সেগুলোর বৈধতা অর্জন করেছিলেন। আজকে আপনারা বলছেন যে গণভোট জনগণ বোঝে না এবং এরকম একটা সমাবেশে তিনি বলেছেন আপনারা কি গণভোট বোঝেন? তো আপনি কি আশা করেন যে জনগণ বলবে না আমরা গণভোট বুঝি না? জনগণ এটা বলবে না। বাংলাদেশের জনগণ, আমি এটা আরেকটা প্রোগ্রামে চ্যালেঞ্জ করেছিলাম যে আপনারা গণভোটে না ক্যাম্পেইনে নামেন, তারপরে দেখেন যে আপনাদের কিভাবে শোচনীয় পরাজয় ঘটে। কারণ বাংলাদেশের জনগণ এই জুলাই সনদ যেটুকু হয়েছে এইটুকুকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে এবং কোনোভাবেই আপনারা এটাকে নাতে আনতে পারবেন না। ফলে এই রাজনীতি এবং এইটাকে আপনি আরো দেখবেন যে আমির খসরু সাহেবও এই একই কথা বলেছেন যে এই জুলাই সনদের কোনো দরকার নাই, আমাদের 31 দফায় শেষ কথা। 31 দফায় যে বলেছেন সেগুলো তো তারা মানছেন না। তাদের 31 দফায় বলা আছে যে তারা আলাপ আলোচনা করবেন, তাদের 31 দফায় বলা আছে তারা উচ্চকক্ষ গঠন করবেন, তাদের 31 দফায় আরো অনেক সুন্দর সুন্দর কথা বলা আছে। এগুলো তো এখন তারা সেগুলো তো নাই, তারা ক্ষমতায় যাওয়ার জন্য মুখিয়ে আছেন। নির্বাচন ছাড়া যে কোনো আলোচনা তাদের কাছে একটা বিষ মনে হয়। বিএনপির আজকে এই পরিস্থিতি এবং এইটা করে তারা সারা দেশে একটা সহিংস পরিস্থিতি তৈরি করেছে মনোনয়নকে কেন্দ্র করে। আমাদের বিভিন্ন নেতারা বিভিন্ন প্রোগ্রামে কিন্তু বলেছেন যে অলিখিত হরতাল চলছে, জ্বালাও পোড়াও চলছে সারা দেশে এবং মুখোমুখি সংঘর্ষ চলছে, গোলাগুলি চলছে। আজকের নিউজ, আজকের গোয়েন্দা রিপোর্ট যেটা ইসিকে দিয়েছেন গোয়েন্দারা, 67% নির্বাচনী কেন্দ্র, ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। 67%। যদি 20% ঝুঁকিপূর্ণ থাকতো, যদি 25% ঝুঁকিপূর্ণ থাকতো, বুঝতাম যে এগুলো ঠিক করা যাবে। একটা দেশের 28,000 ভোট কেন্দ্রের মধ্যে যদি 67% ভোট কেন্দ্র যদি ঝুঁকিপূর্ণ থাকে, কিভাবে নির্বাচনী পরিবেশ তৈরি হবে? আমি নিজে একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে আমি নির্বাচন করতে চাই, আমি তো আস্থাহীনতায় ভুগছি। একজন ক্যান্ডিডেটকে ইতিমধ্যে গুলি করা হয়েছে, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তাহলে জনগণ কিভাবে আস্থা পাবে? কিভাবে অন্তর্বর্তী সরকার এই যে লিপ সার্ভিসিং দিচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা, শ্রেষ্ঠ নির্বাচন করবেন? আপনি ভাই শ্রেষ্ঠ নির্বাচন করার দরকার নাই, এটা সুষ্ঠু নির্বাচন করেন। সুষ্ঠু নির্বাচনের পরিবেশই তো দেখতে পাচ্ছি না। সহিংস পরিস্থিতি, এরকম একটা বাজে পরিস্থিতি তৈরি হয়ে আছে এবং যারা পেশি শক্তি নির্ভর রাজনীতি করতে চায় না তাদেরকে আপনারা কিভাবে আশ্বস্ত করবেন? এই অন্তর্বর্তী সরকার আশ্বস্ত করার মতো কোনো কিছু আপনারা করতে পারছেন না এবং আমরা যতই দিন যাচ্ছে আমাদের মধ্যে এই বিশ্বাস দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। এই সরকারের যে উপদেষ্টা পর্ষদ, যে উপদেষ্টারা আছেন, তারা এই জটিল পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে, ডিল করার ক্ষেত্রে চরমভাবে অযোগ্য এবং তাদের মারাত্মক রকমের অদক্ষতা আছে এবং তারা আসলে বাংলাদেশের যে আমরা যে একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনের মধ্যে নির্বাচনটা করতে চাচ্ছি বা যাচ্ছি, এইটা সম্পর্কে তারা সম্যক ধারণা রাখেন আমাদের মনে হয় না। আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন যে এই যে সরকার একটা কাজ করেছে, মানে কিভাবে পরিস্থিতি সৃষ্টি করা হয়। সরকার, আমরা এটা সংবাদ সম্মেলন করে বলেছি যে সরকার কিন্তু জনগণের সাথে, আমাদের সাথে একটা সাপ লুডো খেলা শুরু করেছে। জুলাই সনদ বানানো হয়েছে, জুলাই সনদ আপনি সাপ লুডো খেলায় দেখবেন যে 96 ওঠে, আবার এটাকে ওই সাপের মুখে পড়লে 3-এ নেমে আসে। তো সরকার যে কাজটা করেছে আপনারা দেখবেন যে জুলাই সনদ কমিশন একটা বাস্তবায়নের একটা সুপারিশ বা রোডম্যাপ সরকারের কাছে দিয়েছে। সরকারের উচিত ছিল যে সেখান থেকে দুটো সুপারিশ থেকে কম্বাইন করে বা নির্যাসটা নিয়ে একটা সুপারিশ বানিয়ে
তারপর রাজনৈতিক দলগুলোর কাছে আবার দেয়া যে আমরা এইভাবে সনদ বাস্তবায়ন করতে চাই, আপনাদের কোনো বক্তব্য থাকলে বলেন। তারা সেই কাজটা করে নাই। তারা আবারও রাজনৈতিক দলগুলোর কাছে বল ঠেলে দিয়েছে। বল আপনার কোর্টে এসেছে, আপনার গোল দেওয়ার কথা, আপনি রাজনৈতিক দলগুলোকে বলছেন যে তোমরা ফাউল করে আসো, যে জিতবা, যে জিতা ওহি সিকান্দার। এই যে সরকারের পরিস্থিতি তৈরি করেছে, আপনি দেখবেন একদিকে তো জামায়াত ইসলাম আঙ্গুল বাঁকা করা কিংবা ওই যে ঢাকা শহরের মানচিত্র বদলে দিবে এটা তো বলছে, অন্যদিকে বিএনপি বলছে আমরাও মাঠে নামবো। তো এই যে সংঘাতময় একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এটার দায় তো সরকারকে নিতে হবে। তারাই তো নিজস্ব কোনো পজিশন না নিয়ে, কোনো ধরনের পজিশন না নিয়ে তারা রাজনৈতিক দলগুলোকে বলছে আপনারা বসেন। আপনারা সরকার আছেন কেন? আপনারা রেফারি, মনে রাখবেন এটা, রেফারি মানে হচ্ছে যে দল যখন ফাউল করবে প্রয়োজনে হলুদ কার্ড দেখাবেন, প্রয়োজনে লাল কার্ড দেখাবেন, কিন্তু নিষ্ক্রিয় থাকা যাবে না। নিরপেক্ষতা মানে নিষ্ক্রিয়তা না, আপনারা নিষ্ক্রিয় আচরণ করছেন। আমাদের মধ্যে একটা চরম আস্থাহীনতার অনিশ্চিত পরিবেশ তৈরি করেছেন সারা দেশ জুড়ে।